না, আমি কোনো জীবিত প্রাণীকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখতে পারি না। রাঘব জড়িবুটির একটি পাতা ছিঁড়ে নেয়। সে সেই পাতাটি পাখিটির ডানায় লাগায়। পাখিটির সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আমি ধনের লোভে পড়তে চাই না, আমাকে সামনে এগোতে হবে। রাঘব সামনে এগিয়ে যায়। তখন তার সামনে মোহিনী সাদা ওড়না দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে বলে, আচ্ছা, তাহলে তুমি এখানে আছো। আমি তো তোমাকেই খুঁজছিলাম। কিন্তু এটা কোন জগৎ, আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি তুমি পানিতে ডুবে গেছো, আর আমি তো তোমাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু এখন কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব ছেড়ে দাও, এখানে দেখো কত সোনালী দুনিয়া, এত ধন সম্পদ, এত সুন্দর উপত্যকা, আর আমার মতো সুন্দর মেয়ে। মজা করো, কেন অন্যদের কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ? দেখো, আমি এখানে কোনো মজা করতে আসিনি। আর তুমি যতই সুন্দর হও না কেন, সৌন্দর্য শুধু তোমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আর আমি তো তোমাকে চিনি পর্যন্ত না, তাহলে তুমি এমন কথা কেন বলছো? আরে, তুমি প্রথম নও যে কোনো সুন্দরী নারীর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ, যখন আমি নিজেই তোমাকে ডাকছি। না না না, দেখো, আমার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক হয়ে গেছে, আর আমি আমার স্ত্রী ছাড়া কোনো পর নারীকে ছুঁতেও পারি না। আমাকে শুধু গ্রামের লোকদের বাঁচাতে হবে এবং এই সমুদ্রের জগতের রহস্য জানতে হবে। এই রহস্য ভুলে যাও, তুমি কখনো এটা জানতে পারবে না। এমন কথা বলো না, আমাকে এই জগতের রহস্য জানতেই হবে। আচ্ছা, আমাকে বলো, এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য তোমাকে মরতে হবে, তবেই তুমি এই গ্রামের রহস্য আর হারিয়ে যাওয়া মানুষদের সত্য জানতে পারবে। ওহ, ঠিক আছে। যদি আমার মৃত্যুর ফলে এত মানুষের কষ্ট শেষ হয় আর তুমিও বাঁচতে পারো, তাহলে আমি এর জন্য প্রস্তুত। ভেবে দেখো, সামনে এত ধন সম্পদ, এত সুন্দর দুনিয়া, আর এক সুন্দরী মেয়ে। সবকিছু ছেড়ে তুমি কেন এই তুচ্ছ গ্রামের লোকদের জন্য নিজের প্রাণ দিতে চাও? কারণ যদি আমার প্রাণ যায়, তাহলে আমি একজন মারা যাব। আর যদি আমার জীবনের বিনিময়ে আমি পুরো গ্রামের লোকেদের জীবন বাঁচাতে পারি, তাহলে সেটার কাছে আমার জীবন কিছুই না। আমি সেটাতেই খুশি। কিন্তু কোনো বুদ্ধিমান লোকই, আমি মনে করি না, এত ধন সম্পদ, এত কিছু ছেড়ে নিজের প্রাণ দেবে শুধু কয়েকটি গ্রামের লোককে বাঁচাতে। তুমি আমার সেটা ভেবে দেখো, এত কিছু ছেড়ে তুমি কেন নিজের প্রাণ দিতে চাচ্ছ? কারণ প্রাণ সে যেই হোক না কেন অমূল্য, আর আমি সবাইকে বাঁচাতে চাই। রাঘব তার তলোয়ার তুলে নিজের গলায় ধরে। থামো, এমনটা করো না। ঠিক আছে, আমি বলছি। বলো, তুমি কি জানতে চাও? হ্যাঁ, ঠিক আছে। সবার আগে আমি তোমার মুখ দেখতে চাই। তুমি সবসময় এই ওড়নায় মুখ ঢেকে রাখো কেন? এর পেছনের রহস্যটা জানতে চাই। এই রহস্যটা তোমার জানা দরকার নেই। অন্য কিছু চাও? এটা দেখলে তুমি সহ্য করতে পারবে না, তুমি ভয় পেয়ে যাবে। না, আমাকে সবার আগে তোমার মুখের রহস্যটা জানতে হবে। আমি কোনো কিছুতে ভয় পাই না। তুমি দেখাও, আমি সবার আগে এটাই দেখতে চাই, পরে আমি বাকিগুলো বলবো। ঠিক আছে, যখন এত জোরাজুরি করছো, তাহলে তো তোমাকে দেখাতে হবে। না দেখালে তো আর ছাড়বে না। সে যখন ওড়না সরায়, তখন তার পুরো মুখ পোড়া অবস্থায় দেখা যায়। কি এটা কিভাবে হলো? হায় হায়, তোমার ঠোঁট এত সুন্দর ছিল, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর হলো কিভাবে? আমাকে পুরো সত্যিটা বলো, ব্যাপারটা কি? তোমার মতোই এক মানুষ নিজের ইচ্ছা পূরণ করার পর আমাকে এই অবস্থায় ফেলে রেখে গেছে। আমাকে বলো, কি তোমার সঙ্গে এমন করেছে? আমি তোমাকে সাহায্য করব এবং তাকে শাস্তি পাইয়ে দেব। এ আমার কথা, আমার প্রতিশ্রুতি। বলো। ঠিক আছে, শোনো, আমি কোনো সাধারণ মেয়ে ছিলাম না। আমি ছিলাম রাজা ভানুদেবের কন্যা মোহিনী। কথাটা আরও ৩ বছর আগের, যখন মোহিনীর বয়স ১৮ বছর হয়েছে। সকালের সময় ছিল। রাজা ভানুদেব মোহিনীর কক্ষে আসেন এবং কন্যাকে বলেন, পিতাজি, আজ এত সকালে এখানে, সব ঠিক আছে তো? মোহিনী,
তুমি জানো তোমার বিয়ে রাজকুমার রাঘবের সঙ্গে ঠিক হয়েছে। তুমি এখন 18 বছর বয়সী, তাই কয়েকদিনের মধ্যেই তোমার বিয়ে দেওয়া হবে। না পিতাজি, আমি রাজকুমার রাঘবকে বিয়ে করতে পারবো না। আমি তাকে একবারও দেখিনি। কন্যা, বিয়ে কখনো দেখার মধ্যে হয় না। উপওয়ালা তোমার যার সাথে বিয়ে ঠিক করে রেখেছে, তোমাকে তাকেই করতে হবে। এটার জন্য কোনো জানাশোনার প্রয়োজন নেই। না পিতাজি, আমি এমন কোনো লোককে বিয়ে করতে পারবো না। রাজকুমার রাঘবকে তো আমি কখনো দেখিও নি। বিয়ে কখনো এমনি এমনি হয়ে যায় না। আগে মনের মিল থাকতে হয় দুজনের মধ্যে। দুজন দুজনকে জানতে হয়, বুঝতে হয়, তারপর একটা সম্পর্ক হয়। আমি এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। ওহো, জেদ করো না মেয়ে, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার বিয়ে শুধু রাজকুমার রাঘবের সঙ্গেই হবে, আর কোনো তর্ক নাই। যাও, বিয়ের প্রস্তুতি নাও। এই কথা বলে রাজা ভানুদেব সেখান থেকে চলে যান। রাজা চলে যেতেই মোহিনী বলেন, না, আমি কখনোই রাজকুমার রাঘবকে বিয়ে করব না। আমাকেই সূর্যের সঙ্গে দেখা করতেই হবে। তারপর মোহিনী চুপি চুপি প্রাসাদ থেকে বের হয়ে পুকুরের ধারে যায়। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এখন তো আপনি রাজকুমারী, তাই দেরি করে আসবেনই, তাই না? এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি। সূর্য, পিতাজি আমার বিয়ে রাজকুমার রাঘবের সঙ্গে দিতে চান। এখন আমি আর অপেক্ষা করতে পারবো না। বলো, আমরা কবে বিয়ে করব? মোহিনী, আমরা কালী মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। ঠিক আছে, আমি কাল রাতে প্রাসাদ থেকে পালিয়ে আসতো। কিন্তু মোহিনী, আমার কাছে তো কোনো ধন সম্পদ নেই। আমরা পালিয়ে যাওয়ার পর কিভাবে আমাদের সংসার চালাবো? আমাদেরকে তো কিছু খেয়ে পরে বাঁচতে হবে, তাই কিছু না থাকলে কিভাবে থাকব? চিন্তা করো না, আমি প্রাসাদ থেকে ধন নিয়ে আসব। তারপর আমরা অন্য রাজ্যে গিয়ে সুখে থাকব। এরপর রাজকুমারী প্রাসাদে ফিরে আসে। পরের রাতে মোহিনী খাজানা চুরি করে সূর্যের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এত রাতে তুমি রাজকুমারী? তুমি সত্যিই চলে এলে। দেখো, আমি এত সোনাধন নিয়ে এসেছি। এতে আমাদের পুরো জীবন আরামে কেটে যাবে। চলো, এখন আমরা বিয়ে করি। দেখো রাজকুমারী, এখন অনেক রাত হয়েছে। এই সময় বিয়ে করা কি সম্ভব? তুমি একটা কাজ করো, সব ধন এখানে রেখে প্রাসাদে ফিরে যাও। কাল সকালে এসো, তখন আমরা মন্দিরে বিয়ে করব। ঠিক আছে। না, আমি আর প্রাসাদে ফিরব না। আচ্ছা, তাহলে তোমাকে পথ থেকে সরাতেই হবে। সূর্য ধনের থলেটা ছিনিয়ে নেয় এবং মোহিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুমি আমার সঙ্গে এটা কি করলে সূর্য? তুমি আমাকে প্রতারণা করলে কেন? সূর্য জোরে জোরে হাসতে থাকে। তখন পেছন থেকে সুনয়না বেরিয়ে আসে। এটা কে সূর্য? এ আমার স্ত্রী। আমি আগেই বিয়ে করাছিলাম। তোমাকে তো আমি শুধু আমার প্রেমের ফাঁদে ফেলেছিলাম, যাতে তুমি কোনোভাবে প্রাসাদ থেকে খাজানা চুরি করে এনে দাও। আর এখন তুমি ধন সম্পদ নিয়ে এসেছো, তাহলে আমরা রাজাদের মতো জীবন কাটাবো। এখন তোমার আর কোনো কাজ নেই। যাও, চলে যাও। তুমি আমাকে প্রতারণা করেছ। আমি গিয়ে পিতাজিকে সব সত্যি বলে দেব। তুমি বেঁচে থাকলেই তো সবাইকে বলতে পারবে। আমরা যা ভেবেছি তাই করব, আমার প্রিয় রাজকুমারী। তোমরা কি করতে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মোহিনী চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই সুরজ তাকে ধরে ফেলে। এদিকে সুনয়না পেছন থেকে আগুন নিয়ে আসে। না, আমার মুখ পুড়িয়ে দিও না, আমার মুখ পুড়িয়ে দিও না। সুনয়না মোহিনীর মুখে আগুন ধরিয়ে দেয়। মোহিনী যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে ছটফট করতে থাকে। দেখো, আমরা রাজকুমারীকে মেরে ফেলেছি। যদি কেউ তার লাশ পেয়ে যায় তাহলে কি হবে কে জানে। কিছুক্ষণ পরেই মরে যাবে। তাকে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে ফেলে দাও। ঢেউ তাকে নিজের ভেতরে নিয়ে নেবে। ঠিক আছে, তুমি ধন সম্পদ নিয়ে যাও, আমি ওকে সরিয়ে দিয়ে আসছি। যাও। सूरज मोहिनी समुद्र धारे ले जाए। হ্যাঁ, এখন কেউ জানতেও পারবে না যে আমি রাজকুমারীকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছি। সে সেখান থেকে চলে যায়। ঠিক
ঠিক তখনই সমুদ্রের একটি ঢেউ এসে রাজকুমারী মোহিনীকে তীরে ছুঁড়ে ফেলে দেয়। মোহিনী যন্ত্রণায় কাতরাতে থাকে। সেই সময় এক বৃদ্ধ লোক সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি মোহিনীকে দেখে ফেলেন। আহা, এই দুনিয়া কত নিষ্ঠুর মা! তোমার সঙ্গে যে এটা করেছে সে খুবই ভুল করেছে, খুব ভুল। আমি তো শুধু ভালোবেসেছিলাম বাবা, তাহলে আমাকে এত বড় শাস্তি কেন দেওয়া হলো? এই দুনিয়া এমনই মা, এখানে ভালোবাসার বদলে প্রায়ই বিশ্বাসঘাতকতাই মেলে। হ্যাঁ, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আমি মরতে চাই না, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, ওঠো আর আবার সমুদ্রে যাও। যদি তুমি না ডুবো তবে এই সমুদ্রই হবে তোমার নতুন পৃথিবী, আর তুমি তাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে যারা তোমার সঙ্গে অন্যায় করেছে। যাও, আমি তোমাকেই বরদান দিলাম, যাও। কিন্তু তুমি কে বাগা? দুঃখীদের সহায় আমি। বৃদ্ধ লোকটি ঘন জঙ্গলের ভেতরে চলে গেলেন। মোহিনী দুর্বল শরীরে উঠে দাঁড়াল এবং সমুদ্রের দিকে এগিয়ে গেল। সে সমুদ্রে নেমে পড়ল, কিন্তু ডুবে গেল না, বরং সমুদ্রের উপর হাঁটতে শুরু করল। আমি সমুদ্রের ওপর হাঁটছি, আমি তো ডুবিনি। তাহলে কি সত্যিই আমি শক্তি পেয়েছি? যদি আমার নিজের একটা পৃথিবী থাকতো। এ কথা বলতেই মোহিনী সমুদ্রের গভীরে ঝুঁকে গেল। সেখানে সে এক সুন্দর বন দেখতে পেল। এখন এটাই আমার পৃথিবী, আর এখানে আমি যা চাই তাই করতে পারি। আমি একে একে সবার কাছ থেকে প্রতিশোধ নেব। সেই থেকে সে গ্রামের লোকদের উপর প্রতিশোধ নিতে শুরু করল এবং সবাইকে সমুদ্রের ভেতর বন্দী করে রাখল। হ্যাঁ, তোমার সঙ্গে যা হয়েছে তা সত্যিই খুব অন্যায় হয়েছে। রাজকুমারী মোহিনী, আমি তোমাকে ন্যায় এনে দেব। আমি কথা দিচ্ছি, অপরাধীদের শাস্তিও হবে। শুধু তুমি আমার উপর বিশ্বাস করো। তুমিও তো একজন পুরুষ, আমি কিভাবে তোমার উপর বিশ্বাস করব? দেখো, আমি একজন রাজপুত্র। আমি রাজপুত্র রাঘব, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল। আমি তোমাকে এই রূপেও গ্রহণ করছি। আমি তোমাকেই বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা আগে দিতে চেয়েছিলাম। আমার ভালোবাসায় কখনো কোনো কমতি থাকবে না। এখন কি তুমি বিশ্বাস করবে? তুমি তাহলে রাজপুত্র রাঘব, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল? আমাকে ক্ষমা করে দাও। আমার বাবার কথা শোনা উচিত ছিল। আমি এক প্রতারকের প্রেমে পড়ে আজ এই অবস্থায় পৌঁছেছি। কিন্তু এখন আমি এই মুখ নিয়ে ফিরে যেতে পারবো না, আর তোমার স্ত্রীও হতে পারবো না। আমাকে ভুলে যাও। না মোহিনী, আমার তোমাকে এই অবস্থায় পেলে আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে আগের মতোই ভালোবাসা দিব, কারণ আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি। তাই তোমার চেহারা যেমনি হোক তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি দয়া করে না করো না। কিন্তু তুমি আমাকে এই অবস্থায় কেন নিবে? তুমি তো চাইলেই অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারো। আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। আমি এখন আর তোমার যোগ্য নই। তুমি চলে যাও এখান থেকে। দেখো মোহিনী, এখন এই পৃথিবীটা শেষ করো আর আমার সঙ্গে চলো। তোমার পিতাজি খুব চিন্তায় আছেন। একজনের ভুলের শাস্তি পুরো গ্রামকে কেন দিচ্ছ? কারণ গ্রামের লোকেরাও তো আমার পাশে দাঁড়ায়নি। তারা চাইলে ধনের সত্যিটা সবার সামনে আসতে পারত। এসব এখন ছেড়ে দাও। চলো, আমার সঙ্গে চলো। চল না, মানো। ঠিক আছে, তুমি যখন এত জোর করছো, তাহলে আমি তোমার সঙ্গে যাব। হে জাদুকরী পৃথিবী, আমি আর এই জগতে থাকতে চাই না। একে শেষ করে দাও, আর যাদের আমি বন্দি করেছি তাদের সবাইকে সমুদ্রের বাইরে বের করে দাও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সবাই সমুদ্রের তীরে এসে উপস্থিত হল। আমি আবার মানুষ হয়ে গেছি। আমি তো মোমের পুতুল হয়ে গিয়েছিলাম। তুমি আমার সঙ্গে কথা বলেছিলে। তোমাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ, তুমি রাজপ্রাসাদে যাও এবং মহারাজকে নিয়ে গ্রামের চৌপালে এসো। যাও। হ্যাঁ, তুমি আমাকে মুক্ত করেছ। আমি অবশ্যই এই কাজ করব। আমি যাচ্ছি। মহেশ সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পেছন দিক থেকে সুনয়না আসে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু রাঘব তাকে ধরে ফেলে। আরে আরে, কোথায় পালাচ্ছ? এখন তোমাকে আর তোমার স্বামীকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। চলো। না, আমাকে ছেড়ে দাও।
আমার ভুল হয়ে গেছে। তুমি আমার মুখ পুড়িয়ে দিয়েছ আর বলছো ভুল হয়েছে। এখন সবার সামনে তোমাকে তোমার অপরাধের শাস্তি পেতে হবে। রাঘব রাজকুমারী মোহিনী ও সুনয়নাকে ধরে গ্রামের চৌপালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মহেশ রাজা ভানুদেবকেও সেখানে নিয়ে আসে। রাজা ভানুদেব যখনই তার রাজকুমারীর মুখ দেখেন, তিনি ভীষণভাবে ভয় পেয়ে যান। এ কি হয়েছে? রাজকুমারী মোহিনী, আমার মেয়ে, তোমার মুখের কি অবস্থা? তোমার মুখ এভাবে পুড়ে গেল কিভাবে? এ কি হলো? এদিকে গ্রামের লোকেরাও সেখানে জড়ো হয়ে যায়। আমি বলছি মহারাজ, কি হয়েছে? কিন্তু তার আগে মুখিয়াজি, গ্রামের সুরজকে এখানে নিয়ে আসুন। মুখিয়া কিছুক্ষণের মধ্যেই সুরজকে সেখানে নিয়ে আসে। সুরজ যখন রাজকুমারী মোহিনীকে দেখে, ভয়ে তার সারা শরীর কাঁপতে শুরু করে। পিতাজি, আমার মুখ নিজে থেকে পুড়ে যায়নি, এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর যিনি পুড়িয়েছে সে আর কেউ নয়, সুরজ। সে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, আমাকে রাজপ্রাসাদের ধন চুরি করতে বলেছিল আমাকে বিয়ে করবে এবং ভালো জীবন দেবে। কিন্তু সে ও তার স্ত্রী মিলে আমার মুখে আগুন ধরিয়ে দেয়, আমাকে মেরে সমুদ্রে ফেলে দেয়। একজন বাবার সাহায্যে আমি আবার বেঁচে উঠি, কিন্তু এই মুখ নিয়ে গ্রামে ফিরতে পারিনি। তাই সমুদ্রের নিচে নিজের এক জাদুকরী জগৎ তৈরি করে সবার উপর প্রতিশোধ নিতে শুরু করেছিলাম। সুরজ, তুমি আমার মেয়ের সঙ্গে এমন করলে? আমি তোমাকে জীবিত ছাড়ব না। তুমি আমাদের রাজকুমারীর সঙ্গে এমন অত্যাচার করেছ, তোমাকে এর শাস্তি পেতেই হবে। এখন বুঝলাম তুমি কিভাবে রাতারাতি গ্রামের সবচেয়ে বড় শেঠ হয়ে গেলে। মারো মারো ওকে। আরে থামো থামো, ভুল হয়ে গেছে আমার, আমাকে ছেড়ে দাও। আমি লোভে পড়ে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। এ আমার মেয়ের সুখ কেড়ে নিয়েছে, একে কিভাবে ছেড়ে দিই? সৈনিকরা, সুরজ ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাও, আজীবন কারাগারে বন্দী করে রাখো, টেনে হিচড়ে নিয়ে যাও ওদের। সৈনিকরা সুরজ ও সুনয়নাকে সেখান থেকে নিয়ে গেল। মহারাজ, এখন যখন আমি রাজকুমারীকে খুঁজে পেয়েছি, আমি তাকে বিয়ে করতে চাই। না রাঘব, আমি তোমার যোগ্য নই, এই মুখ নিয়ে তোমার সঙ্গে জীবন কাটাতে পারবো না। আমরা তোমার বিয়ে এক সুন্দর রাজকুমারীর সঙ্গে ঠিক করেছিলাম। আমি আমার এই কুৎসিত মেয়েকে তোমার সঙ্গে বেঁধে দিতে পারি না। আমাকে ক্ষমা করো রাজকুমার, তুমি চলে যাও। তোমাকে অনেক ধন্যবাদ। না না মহারাজ, যাই হোক, আমি রাজকুমারীকেই বিয়ে করব, কারণ এ আমার শৈশবের প্রেম। আমি একে এভাবে ছেড়ে দিতে পারি না। আমি আমার জাদুকরী সমুদ্রের জগৎ ছেড়ে দিয়েছি, আর সব নির্দোষ মানুষকে আমার জাদু শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত করে দিতে চাই। এটাই আমার শেষ ইচ্ছে। আমার মুখটা ঠিক করে দাও। আমি জাদু ব্যবহার করেছি অন্যদের কষ্ট দেওয়ার জন্য, আজ আমার কষ্টটা দূর করে দাও। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। রাজকুমারী মোহিনীর মুখ ঠিক হয়ে গেল, বরং আগের থেকেও বেশি সুন্দর হয়ে উঠল। এটা দেখে রাজা ভানুদেবের চোখে জল চলে এলো। আমার মেয়ে, আরে তুমি তো আরো কত সুন্দর হয়ে গেছো, আমাদের বিশ্বাসই হচ্ছে না। বাহ, কি অপূর্ব! হ্যাঁ, কারণ রাজকুমারীর মন খুবই পবিত্র। এত অত্যাচারের পরেও তিনি গ্রামের মানুষদের ক্ষমা করে দিয়েছেন, সেই কারণেই তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এখন আমি রাজপুত্র রাঘবকে বিয়ে করতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চলুন রাজকুমারী, এখন আমরা বিয়ে করি। আমরাও খুব খুশি রাজকুমারী, আপনার জন্য। আপনার জীবনের সব কষ্ট দূর হয়েছে। আমরা সবাই আপনার বিয়েতে অংশ নেব এবং খুব ধুমধামের সঙ্গে আপনার বিবাহ সম্পন্ন করব। অসাধারণ! আর কয়েকদিনের মধ্যেই তোমাদের ধুমধাম করে বিয়ে হবে, আর পুরো গ্রাম নিমন্ত্রিত। গ্রামের সবাই আমার কন্যার বিয়ের ভোজ খাবে। কিছুদিন পর রাজা ভানুদেব ধুমধামের সঙ্গে রাজপুত্র রাঘব ও রাজকুমারী মোহিনীর বিবাহ সম্পন্ন করেন। এরপর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না গল্পটি কেমন লেগেছে।
আর এমনই আরও মনোরঞ্জক গল্প উপভোগ করতে আমার